হ্যালো এভরিওয়ান। একটা চ্যানেল আমি নিয়ে আসছি। সেই চ্যানেলটা হচ্ছে সাবিদার স্পিরিচুয়াল আড্ডা। আমি সাবিদা। নমস্কার সবাইকে, ছোট বড়, গুরুজন সবাইকে ও আমার বয়সী যারা আছেন তাদের সবাইকে হার্দিক শুভেচ্ছা। আর আমার এই চ্যানেলটা খোলার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা যে দৈনন্দিন জীবনযাপন করছি তার ভেতরে আধ্যাত্মিকতা কীভাবে নিয়ে আসতে পারি, কীভাবে সেই জিনিসগুলোকে ডে টু ডে লাইফে আমরা যে ডে টু ডে কর্মটা করছি সেই কর্মটার ভেতরে আধ্যাত্মিকতা কী করে নিয়ে আসতে পারি। অ্যাজ পার ভগবদ্গীতা, সাংখ্যযোগ, কর্মযোগ অ্যান্ড ভক্তিযোগ, এই তিনটের মাধ্যমে আমরা কি করে আমাদের ডে টু ডে লাইফটাকে গড়ে তুলতে পারি। আমার একটা পডকাস্ট এসেছিল, একটা চ্যানেল বার্ন আউট, টম ট্রাশ ও করেছিল পডকাস্টটা। তো আফটার দ্যাট পডকাস্ট আই হ্যাভ রিসিভড লট অফ SMS, মেলস and phone calls from very close ones, dear ones and my friends. অনেক গুরুজনরা ফোন করেছিল, সিনিয়ররা, তাদের সেটা ভালো লেগেছিল। সেই অনুপ্রেরণা নিয়ে আজকে কিন্তু আমরা এই চ্যানেলটা খুলতে বসেছি বা খুলছি। ঠিক আছে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ওই পডকাস্টটা দেখার জন্যে, ও টম ট্রাশকে অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য রাদার। অ্যান্ড একটা অসাধারণ কনভারসেশন সেদিন হয়েছিল দৈনন্দিন জীবন, প্র্যাকটিক্যাল লাইফ অ্যান্ড স্পিরিচুয়ালিটি নিয়ে। তো আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি যেটা নিয়ে আমরা ডিসকাস করেছিলাম এই পডকাস্টটাতে, সেখান থেকে আমি আমার চ্যানেলের নেক্সট যে জার্নিটা আমার চ্যানেলের মাধ্যমে শুরু করছি। সেটা হচ্ছে যে আমরা সেই পডকাস্টে নানা রকম জিনিস ডিসকাস করেছিলাম রিগার্ডিং দীক্ষা, রিগার্ডিং ব্রাহ্মণ, রিগার্ডিং পুজো, যে আমরা যে দৈনন্দিন জীবনে পুজো আচ্ছা করে থাকি, নানা রকম বিষয়। বাট প্র্যাকটিক্যাল বেদান্তা ছোঁয়া আজকের এই চ্যানেলের মাধ্যমে একটা থাকবে। আমাদের এই কারেন্ট যে শোটা আমরা করছি, যে তথ্যটা দিতে চলেছি, সেটা হচ্ছে মায়া, হাউ মায়া ইজ অ্যাপ্লিকেবল ইন আওয়ার ডে টু ডে লাইফ। কারণ এই মায়াটা ছাড়া কিন্তু জগৎ সংসার চলবে না। যদি আমরা ভেবে দেখি যে শঙ্করাচার্যকে নিয়ে, শঙ্করাচার্য তো অদ্বৈত বেদান্তের একজন এপিটোম, যিনি এই অদ্বৈত বেদান্ত নিয়ে অসাধারণ ওনার বক্তব্য, ডায়ালগস, নানা রকম চর্চা রেখে গেছেন। তার মেজর যে ব্রহ্মসূত্রতে যেটা দেখা যায়, যে মেজর কথাটা যেটা শঙ্করাচার্য বলে থাকেন, সেটা হচ্ছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তাহলে জগৎ যদি মিথ্যে হয়, তাহলে আমাদের বুঝতে হবে যে এই যে আমরা কনভারসেশন করছি, দিস ক্যামেরা অ্যান্ড এই বাড়িতে বসে কনভারসেশন করছি, আপনারা যেখানে বসে আছেন বা যে অফিসের কাজে বসে আছেন, কাজ করছেন, তার মাঝখানে একটু সময় নিয়ে শোনার চেষ্টা করছেন, তাহলে এইগুলো কি সব মিথ্যে? ভাবার বিষয়। তাহলে জগৎ তো এটার ভিতরে যে আগে এরা সংসার করছে, যাদের বাচ্চা হয়েছে, বড় করছেন, স্কুলে যাচ্ছে তারা, নাও ইউ আর থিঙ্কিং অফ people are thinking of getting abroad, settling abroad, whatever might be their views regarding their work, and তাহলে এইগুলো কি সব মিথ্যে? না, এগুলো মিথ্যে নয়। জগৎ থাকতে হবে, আর এই জগৎ যে চালায়, যে চালনা করছে, সেটা হচ্ছে মায়া, সঙ্গে ব্র্যাকেটে শক্তি, শিব ও শক্তি। এই দুজনকে আমরা যতক্ষণ একসাথে নিয়ে আসতে পারছি,
ততক্ষণ কিন্তু সৃষ্টি হওয়া ইম্পসিবল, এটা বুঝতে হবে। শিবও যতটা ইম্পর্টেন্ট, শক্তি ততটাই ইম্পর্টেন্ট। এটাকে আমরা সবাই জেনে থাকি অর্ধনারীশ্বর হিসাবে যেভাবে আমরা পুজো করে থাকি। মা দুর্গা পুজোর প্যান্ডেলেই দেখবেন, মা দুর্গা যখন আসে পেছনে কিন্তু একটা কোথাও না কোথাও শিবের ছবি লাগানো থাকে। তো এইটা হচ্ছে খুব সিম্বলিক। আমাদের সনাতন ধর্মের মেজর যাবতীয় জিনিস, পুজো আচ্ছা সবটাই সিম্বলিক, ঠিক আছে? তো এই সিম্বলিকরিজম দিয়ে আসল জিনিসটাকে ধরার চেষ্টা। অদ্বৈত বা নিরাকারবাদী যারা বলছেন, সবটা তো বিচারের ওপরে। এবার বিচার করতে 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 যখন নিচের দিকে নেমে এলেন মুনি ঋষিরা, তখন বুঝতে পেলেন যে নিচের দিকে যে মানুষরা আছে তাদেরকে কিছু সিম্বলস, কিছু টুলস, কিছু উপকরণ না দিলে এনাদেরকে ওই অসীম শক্তিকে বোঝানো খুব মুশকিল। অসীম শক্তির যে ভাস্টনেস, যে পরিপূর্ণতা, যে সর্বব্যাপী, যে সেটা আবরণ হয়ে আছে, তাকে চোখে দেখা যায় না, অনুভব করা যায়, সেটাকে বোঝানো খুব মুশকিল। তখন কি করলো? তখন মুনি ঋষিরা বুঝতে পেলেন যে মুনি ঋষিরা এরা বুঝতে পেলেন যে এটাকে যদি আমাদেরকে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে হয়, তাহলে একটা সিম্বলিক টার্মের মাধ্যমে নিয়ে যেতে হবে, যেটাকে আজকের আমরা ডেইটিস বলা হচ্ছে, বা মূর্তি পূজা চালু হলো। এই যে মূর্তি পূজা যে চালু হলো, ঠিক আছে, তাতে আমরা যে মূর্তির পুজো করছি, যেভাবে যে মূর্তির পুজো করছি, সেই মূর্তিগুলোর গুণ বিশিষ্ট হিসেবে তাদের পুজো করছি। যদি কালী মূর্তি পুজো করে থাকি আমরা, তাহলে মা কালী বলতে যে কথাটা বোঝায়, মহাকালের যে সঙ্গী কালী, ঠিক আছে, তো সেই কালীকে কিন্তু আমরা পুজো করছি। সে কিসের দেবী? তার হাতে কি দেখা যাচ্ছে? 4টে হাত, গায়ের রং কালো বা কোথাও কোথাও শ্যামবর্ণ, ঠিক আছে। কালীর নানা রকম আবার ডিভিয়েশন আছে, ভাগ আছে, সেইভাবে এগিয়ে যাচ্ছে। বাট বেসিক জায়গা যদি দেখা যায়, 4টে হাত, খোলা চুল, পায়ের তলায় শিব, বাবা বিশ্বনাথ শিব শুয়ে আছেন, জীব বেরিয়ে আছে, রক্তচক্ষু, হাতে খাড়া, গলায় মুন্ডমালা, আর কোমরে হাতের যেটাকে বলা যেতে পারে কোমরবন্ধ যেটা আছে, সেটা হচ্ছে হাত, সবার হাত কেটে কেটে লাগানো। এই প্রত্যেকটা সিম্বলিক। গায়ের রং কালো কেন? দ্য আলটিমেট স্পেসকে বোঝানো হচ্ছে, বা ব্ল্যাক ম্যাটারকে বোঝানো হচ্ছে। এই কালি হচ্ছে সেই ব্ল্যাক ম্যাটার, যেটাকে এখনও পর্যন্ত বিজ্ঞানীরা বুঝতে পারছে কিন্তু ধরতে পারছে না। খুব ডিফিকাল্ট, কারণ দেখা যায় না ব্ল্যাক ম্যাটার কেন বেশি, কিন্তু কালো, এই জিনিসটা কালো। 4টে হাত, 4টে আমরা প্রহর বলতে পারি, 4টে সময়কে প্রতিষ্ঠা করছে, 4টে যুগ আমরা বলতে পারি, ঠিক আছে। এই যে কালীর যে 4টে হাত, 4টে যুগকেই ধরা যাক, সত্য যুগ, ত্রেতা, দ্বাপর ও কলি। এই প্রত্যেক 4টে যুগ, যখন আমরা 16টা 4টে যুগ হয়, তখন একটা মন্বন্তর তৈরি হয়ে যায়, ঠিক আছে। তো সেটাই আমরা যাচ্ছি না, আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে কালীর বর্ণনাতে। গলায় মুন্ডমালা, অহংকারের প্রতীক, হাত, কোমরে হাত দেখা যাচ্ছে, সেই হাতটা হচ্ছে আমাদের কর্মের প্রতীক। হাতে খণ্ড, খাড়া আছে, ঠিক আছে, হাতে খাড়া, এক হাতে আশীর্বাদ দিচ্ছেন, ঠিক আছে। এই যে খাড়া আছে মানে দুষ্টের দমন করছেন, শিষ্টের পালন করছেন, ঠিক আছে। আর পায়ের তলায় শুয়ে আছে সদাশিব। এই সদাশিব বা সব, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি যতক্ষণ শিব সব মানে পুরুষ যখন ইনার্ট পজিশনে আছে, ইনার্ট নট ইন অ্যাক্টিভিটি, ইনার্ট, তখন যেটা মৃত, ইট ইজ নট মুভিং, ইট হ্যাজ নো এনার্জি ইন ইট। যখন শক্তি তার ওপরে প্রবেশ করছে, শক্তি কালী,
শক্তি যখন তার ভেতরে প্রবেশ করছে তখন শিব সদা থাকছে না, শিব হয়ে উঠছে। তো শিবকেও চালনা করতে যাকে লাগে সেটা হচ্ছে শক্তি। আর এই শক্তি না থাকলে কিন্তু শিব কাজ করবে না। তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবার সাথে একজন করে শক্তি দেখা যাচ্ছে। তো একটা গল্পর মাধ্যমে এটা আমরা বুঝবো। সেই গল্পটা হচ্ছে, একদিন শিব শঙ্কর প্রচণ্ডভাবে ধ্যানস্থ অবস্থায়, কিছুই ধ্যানটা ওনার সেই পূর্ণ পরিস্থিতি যাচ্ছে না, মাঝে মাঝে উনি ধ্যান থেকে ভঙ্গ হয়ে উঠছেন। উঠে দেখছেন যে মনে হচ্ছে ওনার যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমিও কোত্থেকে এলাম, আমার উৎপত্তি কোথা থেকে। তো এরকম আবার ধ্যানস্থ হয়ে যাচ্ছে, জিজ্ঞেস করছে নিজেকে যে আমার উৎপত্তি কোথায়। তো এরকম করতে করতে উনি একটা অসাধারণ দৃশ্য ওনার ধ্যানের মাধ্যমে আসেন, বা স্পেসে উনি যখন হেঁটে বেড়াচ্ছেন সেই সময় দেখলেন যে একটা বিশাল অগ্নিকুণ্ড তার সামনে এসে দাঁড়িয়েছে। তার দশভুজা সে অগ্নিকুণ্ডের ভেতর থেকে বেরিয়ে আসছে। অসাধারণ আদি শক্তি সে নিজের পরিচয় দিলেন, আদিশক্তি। তো যখন শিব বিষ্ণু ও ব্রহ্মা দুজনকেই ডাকলেন সে আদিশক্তির কাছে। তো শিব যেহেতু আদিশক্তিকে খুঁজে পেলেন, আদিশক্তি বললেন যে আমার থেকেই তোমরা তিনজন বেরিয়েছ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আই অ্যাম দ্য আলটিমেট শক্তি, যার ভেতর থেকে তোমরা তিনজনই বেরিয়েছ। যেহেতু তোমরা তিনজন আমারই থেকে বেরিয়েছ, তোমাদের তিনজনের এসকর্ট হিসাবে আমি তোমার সাথে থাকবো, শ্রী রূপে তোমার সাথে থাকবো, তোমাদের শক্তি রূপে তোমার সাথে আমরা থাকবো। তো ব্রহ্মার সাথে সরস্বতীর উৎপত্তি হলো, যেহেতু উনি ক্রিয়েশনের দায়িত্বভার নিয়েছেন। সেইখানে সরস্বতী জ্ঞানের দেবী, ক্রিয়েশন করতে জ্ঞান দরকার লাগে। বিষ্ণু যেহেতু পালনকর্তা, মেনটেন্যান্সের কাজটা করছেন, তো তার লাগছে লক্ষ্মী। মেনটেন করতে গেলে ইউনিট মানি, ঠিক আছে। অ্যান্ড শিব যে সবসময় ধ্যানস্থ থাকছে না, ডিস্ট্রাকশন, তার সাথে কিন্তু স্বয়ং আদি শক্তি চলে যাচ্ছে, কালের সাথে কালীর মিলন হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে দ্য বেসিক কনসেপ্ট অফ শক্তি। এবার আসছি মায়া। তো শক্তি যখন আছে, শিব তো ইনার্ট, তো ইনার্ট কাজ তখনই করবে যখন মায়া প্রবেশ করবে, এই শক্তি প্রবেশ। শক্তি সেই এই তিনটির জায়গা আমি আগের দিনও বলেছিলাম আমার এই পডকাস্টে, সেটা হচ্ছে সাত্বিক, রাজসিক ও তামসিক। এই তিনটে গুণের মাধ্যমে শক্তি কিন্তু আমাদের চার দিক দিয়ে মাধ্যমে কাজ করছে। যেই তিন গুণকে পার করে যেতে পারে, ইভিন দ্য সাত্বিক গুণ, যেটাকে আমরা সবচেয়ে শ্রেষ্ঠ গুণ বলছি, সেই গুণটাও কিন্তু গুণ। সেই গুণ যখন পার করে ইনার্টনেসের হাত ধরতে পারে, তখনই কিন্তু ব্রহ্মজ্ঞান হয়। তো সারদামার কথা লেখা আছে, ওনার ইচ্ছা না হলে, স্বয়ং মায়ের ইচ্ছা না হলে আমাদের কিন্তু কেউ এই পার থেকে ওই পারাপার করতে পারে না, আমরা এই পারেই থেকে যাব, ঠিক আছে। এই পার থেকে ওই পার যেতে গেলে আমাদের যেটা সবচেয়ে ফার্স্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিজেকে জানা, যেটা আধ্যাত্মিকতার মূল স্রোত, যে আমি কি, হু আই অ্যাম। এইটাই তো আমাদের আসল কথা, নিজেকে জানা। নিজেকে জানতে 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 জানার চেষ্টা করতে করতে আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছাবো, যেই জায়গায় we will deal with our body and our mind. বডি মাইন্ড ডিল করতে গেলে, বডি ইজ নট মাইন্ড, আত্মার ভেতরে প্রবেশ করছে, যে আত্মাকে আমরা শক্তি বলে থাকছি, সেই শক্তি কাজ করছে কিন্তু মনের মাধ্যমে, মায়ার মাধ্যমে। মনের মাধ্যমে যে কাজটা চলছে, সেই মনটাকেই হচ্ছে আমাদের আসল জায়গা, যেটাকে আমি বারবার এমফাসাইজ করছি। এই মনের মাধ্যমে আমরা উপরেও যেতে পারছি, নিচের দিকে চলে যাবে মানসিক চিন্তা ধারার মাধ্যমে। আমাদের চিন্তা, হোয়াট এভার উই থিঙ্ক উই বিকাম দ্যাট। গৌতম বুদ্ধের একটা অসাধারণ কথা, রামকৃষ্ণের কথা, স্বামী বিবেকানন্দের এক কথা, যে কোনো মুনি ঋষি দেখবেন এই কথাটা বলে রেখেছে, যে হোয়াট এভার উই থিঙ্ক উই বিকাম দ্যাট। আমরা যেরম ভাববো আমরা সেরমই হব। এটা হচ্ছে তার মানে কি, অ্যাফার্মেশন
হাউ দ্য অ্যাফার্মেশন ইজ টেকিং প্লেস থ্রু ইউর মাইন্ড। রেগুলার নিজের সাথে যখন ইন্টারাকশান করছেন আপনি, আমি বলি এটাকে নিজের সাথে ইন্টারাকশান, যেটাকে আমরা ইন্ট্রোস্পেকশন বলে থাকছি, সেই ইন্ট্রোস্পেকশন করতে করতে আমরা কিন্তু আমাদের নিজের মনের সাথেই কথা বলতে থাকছি। তো সেই কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যখন আমাদের কেউ শুনতে পায় না আমরা সবাই কিন্তু সেই কথার ভেতরে কিন্তু কন্টিনিউয়াস থাকছি, ভাবছি, যখন মুখে কথা না বললেও যে মনে মনে যে ভাবছি, সেটা কিন্তু নিজের সাথে কথা বলা। এই কথা বলার মাধ্যমেই কিন্তু আমার মন তৈরি হবে, মন গঠন হবে। যেরকম মন গঠন হবে সেই মনে কিন্তু সেরকম ঈশ্বরের স্থাপনা হবে। ঠিক আছে, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট। মন যেরকমভাবে আমরা গঠন করতে পারবো ছোটোবেলা থেকে, ঠিক আছে, সেইভাবেই কিন্তু আমার ঈশ্বর সিলেকশনও কিন্তু সেই রকম হবে, বা ডেইটি সিলেকশন, মূর্তি সিলেকশন আমার। তার মানে ভেবে দেখুন, কেউ ভাবছে আমি কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণ প্রেমে বৈষ্ণব, কেউ ভাবছে আমি কালী প্রেমে মগ্ন, কালীকে ভালোবাসি, কালীর প্রতি প্রচণ্ড ভক্তি আসছে ছোটোবেলা থেকে, ও আগের জন্ম থেকে এই ভক্তি ভাব তার ভেতরে দেখা দিচ্ছে। কেউ আবার ভাবছে আমি শিব, ওম নমঃ শিবায়, কেউ ভাবছে আমি শিবের ভক্ত। এটা কিন্তু একদিন হচ্ছে না, এটা কিন্তু প্রাচীনভাবে আমাদের আত্মা যেভাবে জন্ম হচ্ছে, আমাদের আত্মার ভেতরে কোডটা ঢুকে বসে আছে, যে আমরা যে সূক্ষ্ম শরীরে যেই সময় আমরা যে আগের জন্মে শরীর ছেড়েছি, বা এই জন্মে আমরা যখন শরীর ছাড়বো, আমার ভাবধারা কেরাম, বা আমার যে যতটা স্পিরিচুয়ালিটি আমরা এই জন্মে একটু এগিয়ে যেতে পারবো, অল্প অল্প করে এগোচ্ছি তো আমরা সবাই, এগিয়ে যেতে পারবো নেক্সট বার্থ। আমাদের সনাতন ধর্মের নেক্সট বার্থ থেকে কিন্তু আমরা ওখান থেকে স্টার্ট করব। ইট উইল নেভার ফেড অ্যাওয়ে, ইট উইল ক্যারি উইথ আস, আমাদের সাথে চলবে। আমাদের যে অন্য কর্মগুলো আমাদের সাথে চলবে পরের জন্মে, অন্য কর্মের যে কর্মগুলো এই জন্মের আমরা তার ফল বা ফলাফল পাইনি, সেই কিছু কর্ম হয়তো অন্য জন্মে পাবো। তার সাথে কিন্তু আধ্যাত্মিকতার যে এসেন্স, আধ্যাত্মিকতার যে কর্মের ফল বলতে পারেন, ঠিক আছে, সেটাও কিন্তু পরের জন্মে পাবো। এইটা হচ্ছে, দিস ইজ হাউ দ্য সার্কেল ওয়ার্কস। কিন্তু এখানে শক্তি পার্মানেন্টলি, যখন এই পৃথিবী ছিল না, এই সোলার সিস্টেম ছিল না, এই আকাশগঙ্গা ছিল না, বা মিল্কি ওয়ে ছিল না, তখনও কিন্তু শক্তি, দ্য ব্ল্যাক ম্যাটার ওয়াজ অলওয়েজ দেয়ার, অ্যান্ড দ্য বিগ ব্যাং হ্যাপেন্স। বিগ ব্যাংটা হয় আপনি আপ। তো মুনি ঋষিরা কী বললো, দেখো সব জায়গাতে পৌঁছাতে পারছে না। বলা হয় উপনিষদে একটা কথা আছে যে সব মুনি ঋষির কাছে সম্পূর্ণ সত্য নেই। এটা খুব অসাধারণ একটা কথা। সব মুনি ঋষির কাছে সম্পূর্ণ সত্য থাকতে পারে না, কারণ হোয়াট এভার আমরা যা ফিল করছি, আমরা যা দেখছি, আমরা যা অনুভব করছি, এই পুরো ফিলিংটা, এই পুরো অনুভবটা, এটা কিন্তু আমাদের এই জগতের হিসাবে, এই পৃথিবীর হিসাবে, আমাদের যাবতীয় জিনিস 3 ডাইমেনশনাল, আমরা 3 ডাইমেনশনে বাস করছি। তো এই পুরো জিনিসটা কিন্তু আমাদের পৃথিবীর হিসাবে। এই পৃথিবী থেকে বেরিয়ে গেলে যেটা বলা হচ্ছে টাইম অ্যান্ড স্পেসটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। অন্য গ্রহতে গেলে অন্য টাইম অ্যান্ড স্পেস, অন্য টাইম জোনে আমরা চলে যাচ্ছি, বা আমাদের এই পৃথিবীকে ভূলোক বলা হচ্ছে। তাছাড়া অনেকগুলো ডাইমেনশনস আছে, তপলোক যেরকম আছে, নিচের দিকে পাতাল লোক আছে, ঠিক আছে, সুথাল লোক আছে, এরকম আমাদের ওপরে 7টা, নিচে 7টা, এরকম 14খানা লোক আছে, ঠিক আছে। তো এবার একটু 14খানা, হ্যাঁ রাইট, 14খানা লোক আছে। তো এই প্রত্যেকটা লোকই টাইম dimension of time, the time frame is different. What time zone is in this earth, rather on this earth, এই পৃথিবীর যে টাইম জোন, সেই টাইম জোন আর ওই টাইম জোন কিন্তু এক নয়, ঠিক আছে। এইটা আমাদের অসাধারণ একটা ব্যাপার। আমরা যেরকম ভাবছি আমাদেরকেই কেন্দ্র করে সারা পৃথিবী চলছে, বা পৃথিবীর মানুষকেই কেন্দ্র করছে, না, আমরা কিন্তু সেই এক টাইম জোনে, আমাদের মানুষের টাইম জোনটা আলাদা, একটা পিঁপড়ের টাইম জোন আলাদা। বাড়িতে যারা পেটস রাখেন তারা দেখবেন একটা বিড়াল কতদিন বাঁচে, 14 বছর, 13 বছর, 15 বছর ম্যাক্স। একটা কুকুর কতদিন বাঁচে, ওর কাছে টাইম জোনটা কিন্তু 15 বছর, আমার কাছে 15 বছর, ওর কাছে কিন্তু 15 বছর নয়। দ্যাট পার্টিকুলার পেট ইজ রিচিং হিজ আলটিমেট অ্যান্ড dying in according to his টাইম জোন। একটা পিঁপড়ের টাইম জোন আলাদা, একটা ইঁদুরের টাইম জোন আলাদা, একটা মাছরাঙা পাখির টাইম জোন আলাদা, একটা কাকের টাইম জোন আলাদা। এদের সবার আলাদা ইউনিটি, আলাদা আলাদা ডিফারেন্ট টাইম জোন তারা ফলো করছে। আজকের আমি আপনি যদি অন্য কোনো ইউনিটে জন্মগ্রহণ করি আমাদের কর্ম হিসাবে, ঠিক আছে, আমাদের টাইম জোন সেই যুগখানে আলাদা হবে। এইটা একটা ছোট্ট
মায়ার আবরণ বলতে পারেন, কারণ সবটাই আলাদা। মায়ার সাথে এই কথার আলাদা কথাটা কিন্তু একটা বিশাল যোগ আছে। চেঞ্জেবল, আলাদা হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। মায়া, শঙ্করাচার্য যেটা বলেছেন সেটা হচ্ছে যে জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য। চৈতন্যটা কিন্তু সব জায়গায় একই রয়ে আছে। আপনার ভেতরে যা, আমার ভেতরে তাই, একটা পিঁপড়ের ভেতরে তাই। আমি যেটা বলেছিলাম, একটা চড়াই পাখি তো সে সেম চৈতন্য কাজ করছে। একটা জগৎ সংসারে যাবতীয় জিনিসের ভেতরে সেম এনার্জি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু স্টিল দ্য বডি অ্যান্ড দ্য মাইন্ড, এই দুটো টাইম জোনটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। বোঝার জিনিস, খুব মজার জিনিস। বডি অ্যান্ড মাইন্ডের টাইম জোনটা আলাদা, প্রত্যেক ইউনিটেই বডি মাইন্ডের টাইম জোনটা আলাদা। এনার্জি যখন ডিফারেন্ট বডিতে প্রবেশ করছে, সেই বডির মেকানিজম যেরকমভাবে চলছে আমাদের, সেই মেকানিজম হিসাবেই কিন্তু সে কাজ করছে। কিরমভাবে তাহলে কাজ করছে, এটাকে একটা উপনিষদের কথা বলা হচ্ছে। কিন্তু ধরুন দ্য ইলেকট্রিসিটি আজকে টিউবলাইটের ভেতরে কাজ করছে, আলো দিচ্ছে। সেই ইলেকট্রিসিটিটা যখন আপনি ল্যাপটপ অন করছেন, তখন ল্যাপটপ হিসেবে কাজ করছে, ল্যাপটপে আমরা কাজ করতে পারছি, ঠিক আছে। সিমিলারলি খুব খুব সুন্দর জিনিস ভেবে দেখবেন, সেই ইলেকট্রিসিটি যখন আবার মাইক্রোওভেনে চলে যাচ্ছে, তখন খাবার গরম করছে, ঠিক আছে। আবার সেই ইলেকট্রিসিটি যখন এই ফোনের ভেতরে চলে আসছে, ক্যামেরার ভেতরে, তখন সে ক্যামেরা কাজ করছে, ভিডিও রেকর্ডিং করছে। ইলেকট্রিসিটি ইজ দ্য সেম, বাট দ্য মিডিয়াম ইজ ডিফারেন্ট। অ্যান্ড দ্য ইচ অ্যান্ড এভরি মিডিয়াম যেগুলোর ভেতরে এই ইলেকট্রিসিটি বা এনার্জিটা যাচ্ছে বা শক্তিটা প্রবেশ করছে, এই শক্তিটা কিন্তু সেই সেই মেকানিজমটার হিসাবে কাজ করা শুরু করে দিচ্ছে। তো শক্তি ইজ কনস্ট্যান্ট, সব জায়গায় শক্তিটা পাচ্ছে। কিন্তু খুব সায়েন্টিফিক ব্যাপার, শক্তিটা সব জায়গায় কনস্ট্যান্ট। বাট whenever it's getting into a different body and that body has a different mind, সেই শক্তিটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। অন্য সেই বডি ও মাইন্ডের যে ক্ষমতা অনুযায়ী সেই শক্তিটা কাজ করছে। এই যে দুটো জিনিস দুরকমভাবে কাজ, একই শক্তি সে সব জায়গায় যখন বিচরণ করছে অন্যরকমভাবে কাজ করছে। সে আগুনের ভেতরেও সেই শক্তি আছে, কিন্তু আগুন জ্বালিয়ে দিচ্ছে। আবার আগুনের জ্বালা থেকে বাঁচার জন্য যখন আপনি জল ব্যবহার করছেন, সেই একই শক্তি সেই জলের জায়গায় গিয়ে আলাদা রকম কাজ করছে। সেই শক্তি আবার যখন বাতাস রূপে আপনার নিঃশ্বাসের মাধ্যমে, প্রাণের মাধ্যমে আমাদের শরীরের ভেতরে প্রবেশ করছে, অক্সিজেনের মাধ্যমে, সেই শক্তিটা আবার অন্যরকমভাবে কাজ করছে। দেখুন, তাহলে দেখুন একই শক্তি তিনটে ডিফারেন্ট পদার্থে ডিফারেন্টভাবে কাজ করছে, ডিফারেন্ট কাজে আমাদের লাগছে, শক্তিটা কিন্তু এক। তো এই যে শক্তিকে বাদ দিয়ে কিন্তু কোনো রকম ব্রহ্ম উপলব্ধি করা মুশকিল। শক্তিকে নিয়ে ব্রহ্ম উপলব্ধি করতে হবে, শক্তিকে বাদ দিয়ে নয়। আমাদের বুঝতে হবে যে এই শরীর ও মন পাল্টে যায় বলে জগৎ মিথ্যা। যে শরীর আজকের আমরা ছোটোবেলায় ছিলাম, আজকে কিন্তু সেই শরীরটা নেই। আজকে শরীর পাল্টে গেছে আমাদের, ঠিক আছে। শরীরটা যে পাল্টে যাচ্ছে, আরও তো পাল্টে যাবে বয়সের সাথে সাথে, কিন্তু সেই এনার্জিটা যেটা শরীরে আছে, সেই এনার্জিটা একই রকম আছে। আপনি যোগের মাধ্যমে রাখুন, বড় বড় মনীষীদের দেখবেন ওরা কী করে, কায়াকাল্প বলে একটা প্রোগ্রাম হয়। এটা উচ্চ সাধকরা এই জিনিসটা করতে পারে যে ওনার নিজের শরীর ছেড়ে একটা অন্য শরীরে নিজের আত্মাকে প্রবেশ করে নিতে পারে, কিপিং ইনট্যাক্ট দ্য মেমোরিজ। অসাধারণ জিনিস। এটাই হচ্ছে শক্তির উৎস, শক্তিকে বোঝার একটা ছোট্ট চেষ্টা। এটা আমাদের বুঝতে হবে। আমরা রেগুলার যে কাজ করছি, রেগুলার যে আমরা যে এফর্ট, যে শ্রম আমরা আমাদের জীবনে দিচ্ছি, for earning money, for raising our children, for paying all the bills, whatever might be the case, এর ভেতরে যে শক্তিটা আমরা দিচ্ছি, তাতে আমাদের কিন্তু শরীর ও মন থেকে একটা শক্তি অবচয় হচ্ছে, যার জন্য উই আর গেটিং টায়ার্ড। আমরা টায়ার্ডও হচ্ছি, মানসিকভাবে হচ্ছি, শারীরিকভাবে হচ্ছি। এবার হচ্ছে দ্য টাইম হ্যাজ কাম যে আমরা ফোনটাকে চার্জে কীভাবে বসাবো। ফোনটাকে চার্জে মানে আমাদের এই শরীরটাকে চার্জে বসাতে হবে। চার্জে বসালে যে শক্তিটা আমাদের অবক্ষয় হচ্ছে, যে মনটা আমাদের অবক্ষয় হচ্ছে রেগুলার কাজ করতে গেলে, আমাদের ভাবতে হবে, কাজটা করতে গেলে তো ভাবতে হবে। সেটা তো আমরা পাহাড় পর্বত জঙ্গলে গিয়ে এখন আর সাধনা করার মতো সে যুগ আর নেই,
সেই বনপ্রস্থে যাওয়া মুশকিল। মনে মনেই বনপ্রস্থে আমাদের যেতে হবে, কাজ করতে করতেই মনটাকে বনপ্রস্থে পাঠিয়ে দিতে হবে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। মনটাকে আমাদের বনপ্রস্থে পাঠাবার ব্যবস্থা করতে হবে, কিন্তু কাজ করতে করতে। ঠিক আছে, ইউ হ্যাভ টু নো ওয়েন টু সুইচ অন অ্যান্ড ওয়েন টু সুইচ অফ। ঠিক আছে, দ্যাট ইজ, সেটা নিয়ে আমরা হাউ টু সুইচ অন অ্যান্ড সুইচ অফ ইয়োর মাইন্ড, এইটা নিয়ে আমরা কথা বলবো, এটা নিয়ে আমরা একটা সূক্ষ্ম বিচারে আসবো। বাট আজকের যে মেন শক্তি ও পুরুষ, এই দুজনকে একসাথে নিয়ে আমাদের কাজটা করতে হবে। এটাই আমাদের টার্গেট, এটাই আমাদের ডে টু ডে দৈনিক জীবনে দুটোকেই কাজে লাগবে, কাউকে আমরা ফেলতে পারবো না। তাই জন্যে দ্য ইনার্ট অ্যান্ড দ্য অ্যাক্টিভ, both when it comes together, life happens, human being happens, the cosmos happens, the big bang happens, whatever you call, যেভাবে আপনি যেটাকে ডাকতে পারেন, it happens. নমস্কার। আজকের এই ছোট্ট একটা দিয়ে আমার ছোট্ট একটা পরিবেশন দিয়ে শক্তি ও পুরুষ ও মায়া, তার সাথে বেদান্তের যে মিক্সচার, সেটা জানালাম। এই শক্তি বেদান্ত নিয়ে আমরা কাশ্মীরি সাইবাজম নিয়ে একদিন কথা বলবো, যেখানে এই তিনটেকে নিয়ে আর একটু আমরা অন্যদিন ডিসকাস করব। আজকের জন্য এইটুকুনি। থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবিদাস স্পিরিচুয়াল আড্ডা। থ্যাংক ইউ।